সাকিব আল হাসানের ইনজুরি নিয়ে একটা লুকোচুরি চলছে, বেশ একটা ধোঁয়াশা তৈরি হয়েছে এবং সেটা বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকেই। তার ইনজুরি নিয়ে স্পষ্ট করে কিছু বলা হচ্ছে না, মানে বলা হচ্ছে অনেক কিছু, কিন্তু তাতে স্পষ্টতার বদলে অস্পষ্টতাই তৈরি হচ্ছে বেশি করে। সাকিবের ইনজুরিটা কি খেলা শুরুর আগে হয়েছে নাকি খেলার মধ্যে হয়েছে, ব্যাটিং এর সময় হয়েছে নাকি বোলিং এর সময় হয়েছে, এখন ইনজুরিটার আসলে কি অবস্থা? জাতীয় দলের সঙ্গে থাকা নির্বাচক হান্নান সরকার আজকে যেমন বললেন আবার যে দ্বিতীয় টেস্টে সাকিবকে ছাড়াও বাংলাদেশ খেলতে পারে, এমনও হতে পারে সাকিব শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবেও খেলতে পারেন। এবং সেই সূত্র ধরেই আমার তিনটা প্রশ্ন রয়েছে। আমার ওই প্রশ্নগুলো কি আপনারও প্রশ্ন কিনা এটা একটু মিলিয়ে নিতে পারেন। দেখুন, আমরা প্রেক্ষাপটটা জানি যে এই চেন্নাই টেস্ট চলাকালীন সময়ে তৃতীয় দিন যখন মুরলী কার্তিক, ভারতের সাবেক বাহাতি স্পিনার, তিনি এখন ধারাভাষ্য করছেন, সকালবেলা সাকিবের সঙ্গে কথা বলেছেন খেলা শুরু হওয়ার আগে, এবং ধারাভাষ্যে এসে তিনি বললেন যে সাকিবের অবস্থাটা তিনি ফিল করতে পারছেন, কেননা সাকিবের আঙ্গুলে একটা অস্ত্রোপচার রয়েছে, সেই জায়গাটা ফুলে রয়েছে, সাকিব আঙ্গুলে ফিল পাচ্ছে না, তার কাঁধেও সমস্যা রয়েছে, তার বোলিংটা যে ভালো হচ্ছে না সেটা আসলে আন্ডারস্ট্যান্ডেবল। এবং ধারাভাষ্যে থাকা তামিম ইকবাল তিনিও বলছিলেন যে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এটাকে আগে থেকে জানতো কিনা, নাকি বাংলাদেশ আসলে 4 জন মাত্র ফ্রন্টলাইন বোলার নিয়ে খেলছে। আমরা এটা বুঝতে পেরেছি যে আসলে বেসিক্যালি যেই অস্ত্রোপচারটার কথা, যে সার্জারিটার কথা বলেছিলেন, সেই তার সার্জারির আঙ্গুলেই প্রবলেম রয়েছে, কিন্তু সার্জারিটা সাম্প্রতিক সময় হয়নি, সেটা অনেক আগের ঘটনা। কিন্তু সাকিবের ইনজুরি যে হয়েছে সেটা তো ঠিক, সাকিব যে এই ইনজুর্ড আঙ্গুল নিয়ে খেলছেন সেটা তো আসলে ভুল নয়। এবং সেইখানটাতে ম্যাচ শেষে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, তার কাছে যখন সাকিবের আসলে একাদশে থাকা না থাকা নিয়ে প্রশ্ন উঠছে, তিনি উল্টো আরো তির্যক ভাবে একটা মানে খুব সাহসী প্রশ্ন বলে একটা তির্যক মন্তব্য করে দিয়েছেন সংবাদ সম্মেলনে। এবং সেই ইনজুরির কথাটাও তিনি বলেছেন যে না, হ্যাঁ এখানটাতে হচ্ছে গিয়ে টেপ লাগানো হয়েছে, এখানে ব্লিডিং হয়েছিল। সাকিবের তার কথা থেকে যতটা বুঝতে পেরেছি তার ব্যাটিং এর সময় তিনি ব্যথাটা পেয়েছিলেন। আবার হান্নান সরকার আজকে আবার বললেন যে না, সে সাকিব হচ্ছে গিয়ে ম্যাচ শুরু হওয়ার আগে তিনি ফিট ছিলেন, 100% ফিট ছিলেন, কিন্তু বোলিং যখন করা শুরু করলেন তখন এই জায়গাটাতে ব্যথা অনুভব করলেন। বোলিং এর সময় তার এই জায়গাটাতে তিনি ব্যথা পেয়েছেন, তারপরে আবার ব্যাটিং এর সময়ও তিনি ব্যথাটা পেয়েছেন। সো আসলে এক্স্যাক্টলি সাকিবের অবস্থাটা কি, আপনি যখন ক্যাপ্টেনের কথা, নির্বাচকের কথা শুনবেন, তারাই তো হচ্ছে কি টিম ম্যানেজমেন্টের পার্ট, খুবই মানে কি বলে চলে, ভেরি মাচ ইনফ্লুয়েন্সিয়াল পার্ট। তো সো তাদের ওই জায়গাটা থেকে খুব ব্যাপারটা ক্লিয়ার হয় না। এখন কানপুরের দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার আগে কয়েকদিন সময় রয়েছে। হান্নান সরকার যে আলোচনাটা করেছেন যে সাকিবকে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ নাও খেলাতে পারে তার ফিটনেসের উপরে, ফেয়ার এনাফ, কিন্তু শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে কি সাকিবকে খেলাতে পারে কিনা, আমি বলছিলাম সেই সূত্র ধরে আমার তিনটা প্রশ্ন। আমার 1 নম্বর প্রশ্ন, শুধু ব্যাটসম্যান হিসাবে সাকিব আল হাসান কি একাদশের জায়গাটা ডিজার্ভ করেন? দেখুন, সাকিব তার ব্যাটিং এর নিয়ে অনেকদিন ধরে স্ট্রাগল করছেন। চেন্নাই টেস্টে কিন্তু সাকিব অনেক দিনের মধ্যে তুলনামূলক তাকে একটু কমফোর্টেবল লেগেছে। প্রথম ইনিংস স্পেশালি তিনি যে 32 রান করেছেন, দ্বিতীয় ইনিংসে একটা লাইফ পাওয়ার পরও তিনি মাত্র 25 রান করেছেন, একটু কমফোর্টেবল লেগেছে। কিন্তু আপনি ব্যাটিং এ যদি ধরেন যে গত ওয়ানডে ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে তার চোখের সমস্যার কারণে তিনি ব্যাটিংটা নিয়ে ভীষণ রকমের স্ট্রাগল করছেন, এবং সেই স্ট্রাগলটা সব পর্যায়ে চলছে। সেটা ওয়ানডে ওয়ার্ল্ড কাপের কথা আমরা বলছি, তারপরে এটা আপনি টি20 ওয়ার্ল্ড কাপে বলতে পারেন যে না, নেদারল্যান্ডসের সঙ্গে তার একটা ম্যাচ উইনিং নক রয়েছে 64 রানে, কিন্তু বাকি পুরো ওয়ার্ল্ড কাপের সব ইনিংস মিলিয়েও তিনি 50 রান করতে পারেননি। তারপরে তিনি যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেছেন যুক্তরাষ্ট্রে, কানাডাতে, কোথাও তার ব্যাটিং পারফরমেন্স ভালো না। টেস্টে যে তিনি এই যে খেলছেন সেইখানকে কি তার পারফরমেন্স কি আপ টু দ্য মার্ক? না, সেখানেও তার পারফরমেন্স আপ টু দ্য মার্ক না। যেই 4টা টেস্ট তিনি এই বছর খেলেছেন সেইখানটাতে তিনি কোনো 50 পর্যন্ত করতে পারেননি। সো আমরা কি আসলে সাকিবকে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে খেলাতে পারি কিনা, আমার এটা 1 নম্বর প্রশ্ন। এবং সেটা আমি বেশ কিছুদিন ধরে বলছিলাম, পাকিস্তান সফর থেকে আসলে সাকিবের ব্যাটিং এর যে অবস্থা, তাতে আমি মনে করি না যে তার ব্যাটিং অর্ডারে তিনি লিটন দাসের আগে নামাটা ডিজার্ভ করেন, এমনকি মেহেদী হাসান মিরাজের আগে নামাটাও ডিজার্ভ করেন। তাহলে তো তার ব্যাটিং অর্ডারের জায়গাটা চলে যাচ্ছে 8 নম্বরে, বড় জোর 7 নম্বরে। সো তাকে শুধুমাত্র, হ্যাঁ তার বোলিংটা যখন থাকে আমাদের অলরাউন্ডার হিসেবে আমাদের একাদশের ব্যালেন্সের জন্য একটা দুর্দান্ত ব্যাপার, যেটা হান্নান সরকারও বলছেন, সবই ঠিক আছে, কিন্তু শুধু ব্যাটসম্যান হিসাবে সাকিব আল হাসানকে কি আমরা খেলাতে পারি কিনা, এইটা হচ্ছে কি আমার 1 নম্বর প্রশ্ন। আমার 2 নম্বর প্রশ্ন যেটা, সেটা হচ্ছে গিয়ে আমাদের একাদশের যে ব্যালেন্স, আমরা যে স্ট্র্যাটেজিতে আসলে ভারতের সঙ্গে খেলবো, তাতে কি ব্যাটসম্যান সাকিবকে আমরা এফোর্ড করতে পারি কিনা। দেখুন, সাকিব এবং মিরাজ থাকার কারণে আমাদের ব্যাটিং লাইন আপটা 8 নম্বর পর্যন্ত চলে গেছে, ঠিক আছে, আমি মানে মিরাজকে ধরে বলছি। সো আমাদের ব্যাটিং লাইন আপটা যথেষ্ট লম্বা। আমাদের বোলিং লাইন আপটার সেই জায়গাটাতে যখন আপনি হিসাব করবেন, আমরা 3 জন পেসার 2 জন স্পিনার নিয়ে খেলেছি। স্পিনার হচ্ছে গিয়ে সাকিব এবং মিরাজ, পেসার হচ্ছে গিয়ে তাসকিন, নাহিদ রানা, হাসান মাহমুদ। এখন যদি আমরা এই জাস্ট এই কৌশলেই খেলি এবং সাকিবকে আমরা শুধু ব্যাটসম্যান হিসেবে খেলাই,
তাহলে হচ্ছে গিয়ে এইখানটাতে আমরা 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 কি স্যাক্রিফাইস করবো? আমরা কি একজন বোলার স্যাক্রিফাইস করব? আমরা কি সেকেন্ড টেস্টে তার মানে 5 জন না, আমরা 4 জন ফ্রন্টলাইন বোলার নিয়ে খেলবো? সেটাই স্পিনার হোক পেসার হোক সেটা অন্য আলোচনা, কিন্তু আমরা কি ফ্রন্টলাইন মানে বোলার কি আমরা মাত্র 4 জন নিয়ে খেলবো কিনা সাকিবকে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলাতে গিয়ে? আবার যদি সেইটা না আমরা 5 জন বোলার খেলে তাহলে তো এখানে একজন স্পেশালিস্ট বোলার ঢুকাতে হবে। সেক্ষেত্রে মানে সাকিবকে যদি শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে খেলাই তাহলে হচ্ছে কি আমাদের ব্যাটিং লাইন আপের এই জায়গাটাতে একটু ছোট করে ফেলতে হবে। আমাদের ব্যাটিং লাইন আপ এই ছোট করে কি আমরা ভারতের বিপক্ষে সেকেন্ড টেস্টে খেলতে নামতে পারি কিনা, যেইখানে প্রথম টেস্টে 2 ইনিংসে আমরা 149 এবং হচ্ছে কি 234 করেছি। এরকম ব্যাটিং পারফরমেন্সের পর সাকিবকে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে খেলানোর জন্য আমরা পরের টেস্টে ব্যাটসম্যান একজন কমিয়ে আনতে পারি কিনা, এটা হচ্ছে কি আমার দ্বিতীয় প্রশ্ন একাদশের স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউ থেকে। আর আমার যেটা 3 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে সাকিবকে যদি আমরা পিওর ব্যাটসম্যান হিসেবেই খেলাই কার বদলে খেলাবো? ধরেন আমরা স্ট্র্যাটেজিক জায়গা থেকে আমরা কম্প্রোমাইজ করলাম না, আমরা 8 নম্বর পর্যন্ত মিরাজ পর্যন্ত আমরা ব্যাটসম্যান নিয়ে খেললাম, কিন্তু সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা যদি সাকিবকে খেলাই এখানটাতে আমরা হচ্ছে গিয়ে কার বদলে খেলাবো? আমাদের এখানে অন্য ব্যাটসম্যান হচ্ছে গিয়ে মানে আমরা কাকে ড্রপ করে আমরা বোলার এখান থেকে একজন বাড়ালাম ধরেন, কিন্তু আমরা এখানে তাহলে হচ্ছে কি আমাদের ব্যাটসম্যান তো স্যাক্রিফাইস ইদার হয়ে এটা করতেই হবে। সেইটা করলেও আমরা এইখানটাতে কার বদলে সেই জিনিসটা যে সেটা আমরা ধরেন আমরা সেটা করলাম না, আমরা 5 জন ফ্রন্টলাইন বোলার নিয়ে খেলাম, তখন আমাদের একজন ব্যাটসম্যান কমাতে হবে। আমরা কাকে আসলে বাদ দিব? ধরেন আমাদের 2 ওপেনার রয়েছে, 2 ওপেনার যে কোনো একজনকে আপনি বাদ দিতে পারেন পারফরমেন্সের বিবেচনায়, সাকিবকে নিশ্চয়ই তার জায়গায় সেই জায়গাতে খেলানো হবে না। 3 নম্বরে শান্ত, ওইটা খেলানো হবে না, কিংবা ধরেন 5 নম্বরে মুশফিক খেলানো হবে না, মানে বাদ দিয়ে আর কি সাকিবকে শুধু মাত্র ব্যাটসম্যান হিসেবে বা লিটন বলেন মিরাজ বলেন কোন জায়গায় করবে না, জায়গা রয়েছে একটাই, সেটা কোনটা? মমিনুল হক। এখন মমিনুল হককে ড্রপ করে কি আপনি সাকিবকে একাদশে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলাবেন কিনা, এটা কিন্তু একটা প্রশ্নের জায়গা। মমিনুলের ফর্মও ভালো না। মমিনুলের আপনি যদি দেখেন চেন্নাই টেস্টের 2 ইনিংসে মমিনুল 0 এবং 13 রানে আউট হয়েছেন, সাকিব সেখানে 32 আর 25 করেছেন। সো ওই জায়গাটাতে সাকিব এগিয়ে আছেন, আপনি বলতে পারেন আমরা খেলাতে পারি। কিন্তু আপনি যদি ওভারঅল দেখেন, ধরেন আপনি যদি এই বছরটা যদি আমরা চিন্তা করে দেখি, এই বছরে মমিনুল হচ্ছে গিয়ে তিনি 5টা টেস্ট ম্যাচ খেলেছেন, সাকিব 4টা টেস্ট ম্যাচ খেলেছেন। মমিনুল 5টা টেস্ট ম্যাচে করেছেন হচ্ছে গিয়ে 273 রান, সাকিব করেছেন 4টা টেস্ট ম্যাচে 146 রান। মমিনুলের হাইয়েস্ট স্কোর হচ্ছে গিয়ে অপরাজিত 87, সাকিবের হচ্ছে গিয়ে মাত্র 36। মমিনুলের 3টা 50 রয়েছে, সাকিবের একটাও 50 নাই। মমিনুলের এই বছরের টেস্টে এভারেজ হচ্ছে 34, সাকিবের হচ্ছে গিয়ে 24। সো কোন স্ট্যাটেই কিন্তু মমিনুল সাকিবের চেয়ে এগিয়ে নেই। হ্যাঁ, এখন আপনি আবার আরেকটা জায়গা বলতে পারতেন ডান হাতি বা হাতি বিষয়, সেটাও তো বলতে পারবেন না, কারণ মমিনুল সাকিব দুইজনই হচ্ছে গিয়ে বাহাতি। সো আপনি মানে এই জায়গাটা থেকেও আমরা আসলে ঠিক কার বদলে সাকিবকে শুধু ব্যাটসম্যান হিসেবে যদি আমরা খেলাই সেইটা কি আমরা খেলতে মানে এফোর্ড করতে পারবো কিনা। সো এই যে 3টা প্রশ্ন, সাকিবকে আমরা শুধু ব্যাটসম্যান হিসেবে খেলাতে পারি কিনা, আমাদের স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউ থেকে কি আসলে সেই জায়গাটা আমরা করতে পারি কিনা, এবং করলে সেটা আমরা কার বদলে আসলে করতে পারি, এই প্রশ্নগুলোর উত্তরটা আসলে খুব জরুরি বলে আমার কাছে মনে হয়। এবং তার চেয়ে বেশি জরুরি সাকিবের ইনজুরিটা নিয়ে একদম ক্লিয়ার একটা ধারণা দেওয়া যে সাকিব আসলে আক্ষরিক অর্থেই তিনি ফিটনেসটা তার রয়েছে কিনা, তার খেলার মতো অবস্থাতে তিনি রয়েছেন কিনা। যদি খেলার মতো অবস্থাতে না থাকেন, শুধুমাত্র নামের কারণে সাকিবকে আমরা খেলে দিলাম। এবং ভাই এখন সাকিব আল হাসান থাকা মানেই যে প্রতিপক্ষ টিম একটা এক্সট্রা একটা মানে কি বলা চলে যে আলাদা সময়ের চোখে না না সাকিব রয়েছে, সাকিবের ব্যাটিং রয়েছে, সাকিবের বোলিং রয়েছে। আপনি সাম্প্রতিক সময়ের পারফরমেন্স দেখলে সেটাও আসলে বলতে পারবেন, স্পেশালি যখন আপনি ইন্ডিয়ার এগেনস্টে খেলছেন। তো আমার কাছে মনে হয় যে ফিট যদি না থাকেন তাহলে হচ্ছে গিয়ে সাকিবকে পরের টেস্টে খেলানোটা টিম ম্যানেজমেন্টে, যখন আপনার এখানে হচ্ছে গিয়ে অন্যান্য স্পিনাররা তাইজুল বলেন নাই বলেন তারা বসে রয়েছেন, সেইটা আসলে দেশের প্রতি দলের প্রতি ফেয়ার হবে বলে আমার কাছে মনে হয় না। শুধু ব্যাটসম্যান হিসাবে সাকিবকে পরের টেস্টে আমি আসলে অন্তত পক্ষে আমার এই 3টা প্রশ্নের সূত্র ধরে হচ্ছে গিয়ে আমার কনক্লুশন সেটা হচ্ছে শুধু ব্যাটসম্যান হিসাবে কানপুর টেস্টে আমি সাকিব আল হাসানকে দেখছি না। আপনি কি দেখছেন?